জয় গীতা। সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নিম্বার গীতা ইউটিউব চ্যানেল। তা শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা একাদশীর সংকল্প মন্ত্র নিয়ে আলোচনা করব। তা দেখুন, প্রতি 15 দিন পরপরই কিন্তু আমাদের নতুন নতুন এক একটা একাদশী আসে। তা সেই একাদশীর ব্রতের দিন সকালে একটা নির্দিষ্ট সংকল্প মন্ত্র পাঠ করে আমাদেরকে সেই একাদশী ব্রত আরম্ভ করতে হয়। তা আজকের ক্লাসে আপনাদেরকে সেই একাদশীর যে সংকল্প করার মন্ত্র আছে, সেই একাদশীর সংকল্প মন্ত্রটা একদম শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আপনাদেরকে শিখিয়ে দেব, এবং কিভাবে আপনারা পাঠ করবেন সেটিও দেখিয়ে দেব। এবং এই মন্ত্রের যে অনুবাদ, অর্থাৎ আপনারা কি বলে আসলে এই সংকল্পটা করতেছেন, সেটা অনুবাদটাও আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনারা অবশ্যই একদম এই ক্লাসের শেষ পর্যন্ত আমার সাথেই থেকে এই একাদশীর সংকল্প মন্ত্রটা একদম শুদ্ধভাবে শিখে নেবেন, এবং প্রতিটা একাদশীর দিন সকালে একাদশী ব্রত শুরুর আগে আপনারা অবশ্যই এই সংকল্প মন্ত্র করে পাঠ করে আপনারা একাদশী আরম্ভ করবেন। তা শিক্ষার্থীরা, এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একাদশীর সংকল্প মন্ত্রের একদম শুদ্ধ সংস্কৃত উচ্চারণ সহ এবং প্রত্যেকটা অক্ষরের কোন অক্ষরের কি সংস্কৃত উচ্চারণ হবে সেগুলো সহ এখানে লিখে দেওয়া হয়েছে, এবং এর পরবর্তী পৃষ্ঠায় এর অনুবাদ নিয়ে আমরা আলোচনা করব। তা আমরা প্রথমে উচ্চারণটা একটু দেখে নিই। তা দেখুন, এখানে লেখা হয়েছে একাদশ্যাম। এখানে দেখুন তালবস্যের সাথে একটা জফলা আছে। আমরা জানি অন্তস্থ জফলার উচ্চারণ হলো ইয়া, ইয়, ঠিক আছে। তাই এখানে যেহেতু জফলা আছে, জফলার পরিবর্তে আমরা ইয় উচ্চারণ করব। তারপর দেখুন একটা আকার থাকায় আকার দিব, আর অনুস্বার আছে। অনুস্বারের সংস্কৃত উচ্চারণ হলো ম, অর্থাৎ হসন্ত ম, হসন্তযুক্ত একটা ম উচ্চারিত হবে। তাহলে উচ্চারণটা হবে এইভাবে, একাদশ্যাম, একাদশ্যাম, ইয়াম, ইয়াম উচ্চারণটা হবে। তারপরে নিরাহারাহ, এখান থেকে একটা বিসর্গ আছে, বিসর্গের উচ্চারণ হলো হ। তাহলে নিরাহারাহ, নিরাহারাহ, এখানে হসন্ত যুক্ত একটা হ উচ্চারণ হবে। তাহলে নিরাহারাহ স্থিত্বা, স্থিত্বা। এখানে দেখুন তয়ের নিচে একটা বফলা আছে। যদি তয়ের নিচে বফলা থাকে তাহলে তুয়া উচ্চারণ হয়, তুয়া উচ্চারণ হবে। তাহলে স্থি ত্বা, স্থি ত্বা। তারপরে দেখুন অনুস্বার, অনুস্বার থাকায় ম উচ্চারিত হয় আমরা জানি। তাহলে অহম উচ্চারণ হবে অহম, স্থিত্বা অহম অপরে আহানি। এখানে দেখুন দুইটা হ আছে। এখানে যে প্রথম যে হটা আছে, এই হয়ের উপরে দেখবেন যে পূর্ণ মাত্রা নেই, এখানে মাত্রা নেই, ঠিক আছে। যে হয়ের উপরে মাত্রা নেই, এই হটাকে বলা হয় লুপ্ত অ। যে হয়ের উপরে এরকম মাত্রা পাবেন না, পূর্ণ মাত্রা পাবেন না, সেটাকে লুপ্ত অ বলা হয়। আর যে হয়ের উপরে এরকম পূর্ণ মাত্রা থাকবে সেটাকে আসলে হ রূপে উচ্চারণ করা হয়। তাহলে এখানে প্রথমটা আসলে হ নয়, প্রথমটা হলো লুপ্ত অ, পরেরটা হলো হ। কারণ পরেরটার কিন্তু পূর্ণ মাত্রা আছে, সেটাকে হ বলা হয়। 2 নম্বরটাকে হ বলা হবে, প্রথমটাকে লুপ্ত অ বলা হবে। তাই এই লুপ্ত অ এর উচ্চারণটা আসলে আগের অক্ষরের আগের অক্ষরের যে একদম যে দ্বিমাত্রিক যে উচ্চারণটা আছে, সেই উচ্চারণটা, অর্থাৎ আগের অক্ষরটাকে একটু টান দিয়ে উচ্চারণ করলেই এই লুপ্ত অ এর উচ্চারণটা চলে আসে, ঠিক আছে। অর্থাৎ আগের অক্ষরটিকে যদি আপনি একটু টান দিয়ে উচ্চারণ করেন তাহলে আসলে লুপ্ত অ এর উচ্চারণটা চলে আসে। তা দেখুন আমরা কিভাবে উচ্চারণ করব। স্থিত্বাহম অপরে আহানি, অপরে রেতে একটু টান দিলেই আসলে লুপ্ত অ এর উচ্চারণটা চলে আসবে। তাহলে অপরে আহানি, অপরে আহানি, ঠিক আছে। তারপরে ভুক্ষ্যামি, এখানে দেখুন ক্ষিয় এর উচ্চারণটা হলো স রূপে হয়ে থাকে। অর্থাৎ সংস্কৃত যে কোনো জায়গাতেই যদি আপনারা ক্ষিয় পান, এই ক্ষিয় এর পরিবর্তে স উচ্চারণ করবেন। তাহলে ভুক্ষ্যামি, এখানে দেখুন জফলা আছে, জফলা থাকায় ইয় উচ্চারণটা হবে। ই উচ্চারণের জন্য, রস্বই উচ্চারণের জন্য এখানে আমরা রস্বইকার দিলাম। আর এখানে দেখুন অন্তস্থ ই এবং ও উচ্চারণ হবে তো, ঠিক না। সেজন্য আমরা রস্বই উচ্চারণের জন্য রস্বইকার দিলাম, আর অন্তস্থ উচ্চারণের জন্য এখানে অন্তস্থ দিলাম। তাহলে ভুক্ষ্যামি পুন্ডারি, পুন্ডারি, এখানে দেখুন মূর্ধন্য ড আছে, তাহলে পুন্ডারি, পুন্ডারি। কাক্ষ, ক্ষিয় থাকায় স উচ্চারণ হবে, কাক্ষ। স্মরণম, স্মরণম, এখানে মূর্ধন্য, স্মরণম না উচ্চারণ হবে। অর্থাৎ মূর্ধন্য এর উচ্চারণটা আসলে মূলত জিহ্বা উল্টিয়ে করতে হয়। তাহলে স্মরণম, নাম, এভাবে জিহ্বা উল্টিয়ে ন উচ্চারণ করবেন। তাহলে স্মরণম মে ভবাচ্যুত, ভাওয়া, এখানে অন্তস্তব, এই যে বটা আছে, এই বটা হলো অন্তস্তব। তাহলে ভাওয়া উচ্চারণ হবে ভ ওয়া, ওয়া, এইভাবে ভ ওয়া, ভওয়া চ্যুত, চ্যুত। এখানে দেখুন একটা জফলা থাকায় ইয় উচ্চারণটা হবে। ইয় উচ্চারণের জন্য আমরা রস্বই উচ্চারণের জন্য রস্বইকার দিলাম, আর ও উচ্চারণের জন্য অন্তস্থ দিলাম। আর এখানে রস্বকার থাকায় সেই রস্বকারটা অন্তস্থ এর সাথে যুক্ত হয়েছে। তাহলে ভবা চ্যুত, ভবা চ্যুত। তাহলে সম্পূর্ণ মন্ত্রের উচ্চারণটা কিভাবে হবে। একাদশ্যাম নিরাহারঃ, একাদশ্যাম নিরাহারঃ স্থিত্বাহম
স্থিত্বাহম অর্থাৎ স্থিত্বা এবং অহম একসাথে বলতে হবে। স্থিত্বাহম অপরেয়হনি, অপরেয়হনি। ভুক্ষ্যামি, ভুক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ, পুণ্ডরীকাক্ষ। এখানে মূর্ধন্য, কিন্তু মূর্ধন্য এবং ড একসাথে যুক্ত বর্ণ হিসেবে আছে। তাহলে পুণ্ডরীকাক্ষ স্মরণম, স্মরণম মে ভবাচ্যুত, স্মরণম মে ভবাচ্যুত। তাহলে আমরা পাঠ করি কেমন? আমি ঠিক যেভাবে পাঠ করব আপনারাও ঠিক সেভাবে পাঠ করবেন, এবং আমি 2 বার করে বলবো। প্রথমবার আপনারা শুনবেন, দ্বিতীয়বার আমার সাথে সাথে সবাই পাঠ করবেন। তাহলে আপনারা আমার সাথে সাথে বলুন। একাদশ্যাম নিরাহার, আপনারাও বলুন। একাদশ্যাম নিরাহার স্থিত্বাহম অপরেয়হনি, স্থিত্বাহম অপরেয়হনি। ভোক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ, ভোক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ স্মरणं मे भवाच्युत, स्मरणं मे भवाच्युत। एकादश्यां निराहार स्थित्वाहम् अपरेयोहनि, भोक्ष्यामि पुण्डरीकाक्ष স্মরণম মে ভবাচ্যুত। অর্থাৎ যেদিনই আপনারা একাদশী ব্রত করবেন সেদিন স্নান করে ঠাকুরের সামনে এসে বসে আপনারা হাত জোড় করে, একদম হৃদয় থেকে, মন থেকে হাত জোড় করে এই মন্ত্রটি পাঠ করবেন, ঠিক আছে? এবং এই মন্ত্রটি পাঠ করার মাধ্যমে আপনাদের সংকল্প পূর্ণ হবে, অর্থাৎ আপনি যে এই যে একাদশী ব্রত করছেন সেই ব্রতের সংকল্প হয়ে যাবে। তারপর আপনারা মনে করেন যে সারাদিন একাদশী করলেন। তাই এই যে মন্ত্রটা আমরা পাঠ করছি, এই মন্ত্রটি পাঠের মাধ্যমে আমরা আসলে কি বলে আসলে আমরা সংকল্প করতেছি সেটা একটু জেনে নিই, অর্থাৎ এই মন্ত্রের অনুবাদ। তা দেখুন এই মন্ত্রের মাধ্যমে আমরা কি বলছি আসলে। এখানে দেখুন কি লেখা, ভুক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ, অর্থাৎ হে পুণ্ডরীকাক্ষ ভবাচ্যুত, হে অচ্যুত। ভব এবং অচ্যুত এই দুইটা শব্দের সন্ধি হলো এই ভবাচ্যুত শব্দটা। তা ভবাচ্যুত, অচ্যুত মানে হলো হে অচ্যুত, হে পুণ্ডরীকাক্ষ। অর্থাৎ এখানে ভগবান কৃষ্ণের আরেক নাম হলো পুণ্ডরীকাক্ষ, ওনাকে অচ্যুতও কিন্তু বলা হতো। একাদশীর দিন সূর্যোদয় হতে একাদশ্যাম নিরাহার স্থিতাহম অপরেয়হনি। একাদশ্যাম নিরাহার অর্থাৎ একাদশীর দিন সূর্যোদয় হতে উপবাস থেকে, নিরাহার মানে হলো উপবাস থাকা, ঠিক আছে? একাদশীর দিন সূর্যোদয় হতে নিরাহার থেকে এই একাদশী ব্রত পালনের উদ্দেশ্যে, এই একাদশী ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। স্মরণম মে, ঠিক আছে? মে মানে হলো আমি, স্মরণম অর্থাৎ শরণম, শরণ হচ্ছি, অর্থাৎ আমি আপনার শরণাপন্ন হচ্ছে। অর্থাৎ হে ভগবান, এখানে আসলে সংকল্পের মাধ্যমে এটাই বলা হচ্ছে যে হে ভগবান, আজকের এই একাদশীর দিন একদম সূর্যোদয় হতে আমি উপবাস থেকে এই একাদশী ব্রত পালনের মাধ্যমে বা এই একাদশী ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছে। অর্থাৎ এখানে ভগবানের চরণে নিজেকে কি শরণাগতি প্রকাশ করা হচ্ছে, বা নিজেকে একদম এখানে ভগবানের চরণে সমর্পিত করে দেওয়া হচ্ছে। তা এই হলো একাদশী সংকল্প মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং এর বাংলা অনুবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা প্রত্যেক একাদশীর দিন অবশ্যই আপনারা এই একাদশী সংকল্প মন্ত্রটি পাঠ করে একাদশী ব্রত আরম্ভ করবেন। তা ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি সবসময় আপনাদের মোবাইলে পেতে চান তাহলে অবশ্যই দেখবেন এখানে একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই বেল আইকনটি অন করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় গীতা, সবাইকে নমস্কার।